খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প অপবাদ। আমার বিয়েটা ভেঙে গেল বিয়ের দিন বর আসার পরে। আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হলো আমি নাকি বাড়ির ড্রাইভারের সাথে সম্পর্কে আছি। এই কথা শোনার পর আমার হবু স্বামী আর শ্বশুরবাড়ির সব লোক চলে গেল বিয়ে বাড়ি ছেড়ে। বাড়ি থেকেও আমাকে বের করে দিল। তখন আমি পুরোপুরি একা। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লাল বেনারসি পরা একটা মেয়ে, হাসার কথা ছিল তার, অথচ মুখ ভর্তি কান্না। সেই দিনই বান্ধবীর বাড়িতে গিয়ে উঠলাম। রাত ভোর কান্না আর অপমানের দগদগে আগুনে আমি পুড়লাম। কিন্তু তবুও একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, কে এমন জঘন্য কথা রটালো? আমি প্রথমে ড্রাইভার সমীরকে ফোন করলাম। সে কাপা গলায় বলল, দিদি আমি জানি না কিছু, কিন্তু দুদিন আগে আপনার পিস্তুত ভাই দীপুর সাথে আমার ঝগড়া হয়েছিল। সে বলেছিল তোকে দেখে নেব। সেদিনই প্রথম সন্দেহের বীজটা আমার মাথায় ঢুকলো। কিন্তু কারোর বিরুদ্ধে অভিযোগ করার প্রমাণ নেই। এর মধ্যে রাহুল আর তার পরিবারও একবারও যোগাযোগ করলো না আমার সাথে। সবাই ধরেই নিল আমি দোষী। এটাই সবচেয়ে বড় কষ্টের। চাকরির জন্য যখন একটা ইন্টারভিউতে যাই, লোকজন আমার গ্রাম শুনেই পেছন থেকে ফিসফিস করত, ওই যে ওই মেয়েটা বিয়ের দিন বিয়ে ভেঙে গেছিল, কার সাথে যেন লটর পটর ছিল। আমি সত্যিই কিছু করিনি, তবুও যেন সমাজের চোখে আমিই অপরাধী। বাবা তখনও আমার সাথে কথা বলেন না। মা লুকিয়ে মাঝে মাঝে ফোন করে খবর নেন, কিন্তু বাবার সামনে কিচ্ছু বলতে পারেন না। 7 মাস পর একদিন সন্ধ্যায় সমীর হঠাৎ আমার কাছে আসে, মুখ ভয়ে সাদা। দিদি, আপনার পিস্তুত ভাই দীপু আজ আমাকে মারতে গিয়েছিল। বলছিল তুই যত বেশি কথা বলিস সাবধানে থাক। আমি কিছু না করলেও সবাই ভাববে আমিই দোষী। আমাকে বাঁচান দিদি। আমি অবাক হয়ে গেলাম। যে ড্রাইভারকে নিয়ে আমার অপবাদ, সেই নাকি ভয় পাচ্ছে। তখনই প্রথম বুঝলাম এটার ভেতরে কিছু একটা বড় ষড়যন্ত্র আছে। 1 বছর পর একদিন দীপুকে নিয়ে এলাকায় অনেকেই কথা বলতে শুরু করলো। সে নাকি জুয়া, নেশা, দালালি এইসব করে বেড়ায়। অনেকের কাছ থেকেই টাকা নিয়ে আর ফেরায় না। একদিন গ্রামের এক বয়স্ক কাকা আমাকে চুপিসারে বললেন, বুঝলি মা, তোর বিয়ের দিন দীপুই অপবাদটা ছড়িয়েছিল। ও রাহুলের বন্ধুর সাথে হাত মিলিয়ে টাকা খেয়েছে। বিয়ে না হলে 2 দিক থেকেই লাভ। আমি শুনে অবাক, ভীত, হতবাক হয়ে গেলাম। মানে আমাকে বিক্রি করে দেওয়া হলো, আমার জীবনের সাথে ব্যবসা করা হলো। কিন্তু সত্যি প্রমাণ করার জন্য এখনো কোনো তথ্য ছিল না। প্রায় 1 বছর 3 মাস পর হঠাৎ একদিন দীপুর জুয়ার টাকা উলটপালট করার জন্য পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ জিজ্ঞেস করতে থাকে, সে তখন নেশার ঘোরে অনেক কিছু বলে ফেলে। তার মধ্যে একটা কথা শুনে নাকি পুলিশের একজন অফিসার আঁতকে ওঠেন, আমি মামার মেয়ের বিয়ে ভেঙেছি, কিছু টাকা পেয়েছি। এই কথা গ্রামের মোড়ে ছড়িয়ে পড়ে। 2 দিনের মধ্যেই খবরটা রাহুলের কানে গিয়ে পৌঁছায়। রাহুল তখন আর থাকতে পারে না। সত্যিটা তার মাথায় হাতুড়ির মতো বাজে। সেই দিন সন্ধ্যায় আমি ছাত্রছাত্রী পড়াচ্ছিলাম। হঠাৎ ফোন বাজলো, রাহুল। আমার পুরো শরীরটা কেঁপে উঠল। ফোন ধরলাম। সে শুধু বলল, আমি সত্যিটা জেনেছি। আমি তখন শান্ত গলায় বললাম, এত দেরি হলো কেন? রাহুল চুপ করে রইল। তারপর বলল, আমি তখন আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। একবার আমার সাথে দেখা করবে? আমার অনুরোধ এটা। আমি রাজি হলাম। আমরা পার্কে দেখা করতে গেলাম। রাহুলের মুখ শুকনো, চোখ লাল। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। আমি অন্যের কথায় তোমাকে হারিয়েছি। যে মেয়ে বিয়ের দিন কান্নায় ভেঙে পড়েছিল,
তাকে আজ সামনে দেখে বুঝতে পারছি সে কতটা পরিষ্কার। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। রাহুল, ভুলটা তোমার ছিল না, ভুল ছিল বিশ্বাস না করার। কিছুক্ষণ নীরবতার পর সে বলল, চাও তবে আমরা আবার শুরু করি? আমি গভীর শ্বাস নিলাম। এতদিনের কষ্ট, অপমান, যে মানুষটা আমাকে পরীক্ষা ছাড়াই অপরাধী বানিয়ে দিয়েছিল, তার কাছে আর ফিরে যাওয়া ঠিক হবে না। আমি ধীরে ধীরে বললাম, তুমি যে সত্যিটা জানতে পেরেছ এটাই যথেষ্ট, কিন্তু আমার বাকি জীবন এমন কারোর সঙ্গে আমি কাটাতে চাই না যে প্রথম সুযোগেই আমাকে বিশ্বাসহীন মনে করেছে। রাহুল মাথা নিচু করে দাঁড়ালো এবং সেখান থেকে চলে গেল। আজ 2 বছর হয়ে গেছে আমি নিজে টিউশন সেন্টার চালাই, গরিব মেয়েদের পড়াই। যাদের জীবনে অপবাদ অপমানের ছায়া থাকে তাদেরকে আমি সাহায্য করি। মা এখন আমার কাছে থাকেন, বাবাও ধীরে ধীরে বদলেছেন। একদিন দুপুরবেলা এসে বললেন, মা তুই সত্যিই খুব শক্ত মেয়ে, যদি সেদিন তোকে না তাড়াতাম তাহলে আমার মেয়ে আজ এত বড় হতে পারত না। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, শুধু মনে মনে বললাম, অপবাদ আমাকে ভাঙতে পারেনি, বরং আমাকে নতুন করে গড়ে দিয়েছে।